একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করব এই এপিসোডটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সো এই গল্পটি আপনারাও কেউ কেউ শুনে থাকবেন। আমি ছোটবেলা থেকে অনেকবার শুনেছি অনেকের কাছে। সো এখন আমার এটিকে নিজের গল্প বলে মনে হয়, তাই গল্পটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর যদি শুনে থাকেন ইতিমধ্যে আমাকে সহ্য করবেন, আর না শুনে থাকলে এনজয় করবেন আশা করছি। তো বাংলাদেশের ঢাকার যে সদরঘাট আছে, লঞ্চ টার্মিনাল, সেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার উদ্দেশ্যে নদীবাহিত যেসব জেলায় নদীবহুল জেলাগুলো, সেই নদীবহুল জেলাগুলোতে অনেক দোতলা তিনতলা চারতলা লঞ্চগুলো ছেড়ে যায় সদরঘাট থেকে, আবার সদরঘাটে ফিরে আসে ওইসব জেলা থেকে। তো সেই তিনতলা চারতলা লঞ্চে করে লোকেরা তাদের নিজ জেলায় যাতায়াত করছেন রাজধানী থেকে। তো সেখানে ওই লঞ্চগুলোতে কেবিনের ব্যবস্থা আছে। একটু টাকা যারা বেশি ব্যয় করতে চান তারা কেবিনে বসে ভিতরে আরামে শুয়ে বসে যেতে পারেন। আর অনেকে আছেন ডেকে, তারা মাদুর বিছিয়ে পাটি বিছিয়ে বা অনেক সময় এমনিতেই বসে থাকেন ডেকে, অর্থাৎ সামনের উন্মুক্ত জায়গাটি, কেবিনের বাইরের যে চারপাশের জায়গাগুলো। সো এরকম ডেকে বসে কিছু লোক যাতায়াত করছিলেন, কোনো দক্ষিণাঞ্চলের কোনো জেলায় হয়তো যাচ্ছিলেন ঢাকা থেকে। তো সেখানে এক লোক কথা বলছিলেন, ফ্লোর নিয়ে কথা বলছিলেন, অন্য কেউ কথা বলার সুযোগ পাচ্ছিল না, তিনিই বলছিলেন কথা। তিনি চাচ্ছিলেন বাকি সবাই তাকে খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনুক। তো তিনি বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা বলছিলেন, এখানে গিয়েছি ওখানে গিয়েছি, বিভিন্ন দেশের কথা বলছিলেন। তো তখন পাশে একজন মন্তব্য করলেন যে তাহলে নিশ্চয়ই জিওগ্রাফি সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা। তখন উনি বললেন, হ্যাঁ আমি ওখানেও গিয়েছিলাম, জিওগ্রাফিতেও আমি কয়েক মাস ছিলাম। আর পাশেই আরেকটি জায়গায় মাদুর বিছিয়ে ডেকের উপর আরেকটি গ্রুপ কার্ড খেলছিল আর ফাঁকে ফাঁকে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল। তো সেখানে এক লোক কার্ড খেলায় মনোনিবেশ করতে পারছিলেন না, তার একটু মন খারাপ। তো অন্যরা তাকে বারবারই বলছিলেন যে আপনি তো খেলায় মনোযোগ দিচ্ছেন না, আপনার সমস্যা কি, আপনাকে একটু আপসেট লাগছে, ওয়ারিড লাগছে কোনো বিষয়। তো তখন তিনি বললেন যে আসলে আমার একটা দুঃসংবাদ আছে বাড়ি থেকে, সেই জন্য মনটা খারাপ। তো সবাই জানতে চাইলেন কী দুঃসংবাদ। তখন উনি বললেন যে কিছুদিন আগে আমার ওয়াইফ ডেলিভারি কেসে মারা গেছে। তো তখন পাশের থেকে একজন মন্তব্য করলেন, হ্যাঁ এই বছর ডেলিভারি কেসটা অনেক বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, গত বছর আমার বাবাও এই কেসে মারা গেছেন। তো প্রিয় দর্শক, প্রথমটি ছিল ভান করা একটি লোক, তার জিওগ্রাফি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তিনি কোনো দেশেই যাননি, জাস্ট ক্রেডিট নেবার জন্যে, অন্যদের চোখে নিজেকে একটু হাইলাইট করবার জন্যে এই গল্পটি ফেলেছিলেন, তিনি বিভিন্ন দেশে গিয়েছেন। তো ধরা পড়ে গেল তার জিওগ্রাফিতে বসবাস করবার অভিজ্ঞতা থেকে যে তিনি কোথাও যাননি। আর দ্বিতীয় ব্যক্তির কথা যে বলছিলাম, যিনি পাশ থেকে মন্তব্য করছিলেন, দ্বিতীয় গল্পের আরেকজন, যে তার বাবাও ডেলিভারি কেসে মারা গেছে। তো আসলে দ্বিতীয় ব্যক্তিটি কিছুই জানতেন না ডেলিভারি কেস বিষয়টি কী, কার ক্ষেত্রে প্রযোজ্য। এটি যে একটি সন্তান সম্ভবা মহিলার হয়ে থাকে, প্রেগনেন্ট মহিলার বাচ্চা প্রসবের বিষয়টি, সেটিকে অনেকে আমরা ডেলিভারি বলি। সো সেই কথা অনেকেরই জানা আছে, সবাই জানে এটি কী। তো ওই লোকের জানা ছিল না, তাই শুধু তিনি ভেবেছিলেন এটি কোনো অসুখের নাম হবে নিশ্চয়ই, কমন সেন্স অ্যাপ্লাই করে ধরে নিয়েছিলেন। আর ধরে নিয়ে বলবার চেষ্টা করছিলেন যে তার বাবারও ওই অসুখটি হয়েছে। কারণ এটি আমাদের দেশে গণমানুষের অনেকেরই একটি স্বভাব আছে, আমরা যে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে চাই, তা আমি সেখানে কিছু বুঝি আর না বুঝি আমাকে পার্টিসিপেট করতে হয়, আমার জ্ঞান গর্ভ, এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স, স্কিল শেয়ার করতে হয়। তো এরকম আরেকটি মজার ঘটনা, সেটিও শেয়ার না করে পারি না, আমার মনে পড়ে গেছে আর কি এই মুহূর্তে। তো সেটি হয়েছিল, আমি তখন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলাম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, অনেক বছর আগের কথা। তো সেখানে এক বাঙালির বাসায় আড্ডা হচ্ছিল, ওই শহরের সব বাঙালিরা একত্রিত হয়েছিলাম, আমরা আড্ডা হচ্ছিল। তো সেখানে আমরা জেনেটিক সায়েন্স নিয়ে কথা বলছিলাম, যে জেনেটিক সায়েন্স এখন ডেভেলপ করছে, ভবিষ্যতে কি কি অসাধ্য সাধন করবে জেনেটিক সায়েন্স, এরকম বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো বারবার জিন শব্দটি উচ্চারিত হচ্ছিল, জিন থেকেই তো জেনেটিক এসেছে কথাটি। তো জিন আমরা বারবার বলছিলাম, যেটিকে আমরা বংশানুগতির ধারক বাহক বা এরকম কিছু মনে করি, মানুষের বংশগতিকে এগিয়ে নিয়ে যায় জিন, জেনেটিক কোড, জেনেটিক সায়েন্স, এগুলো বহুল আলোচিত এবং চর্চিত বিষয় আজকাল। তো বেশ কয়েক বছর আগের কথা, তখন বিষয়টি নতুন আলোচনা হচ্ছিল, এমনকি যুক্তরাষ্ট্রেও নতুন আলোচনা হচ্ছিল। তো তখন আমরা এটি নিয়ে কথা বলছিলাম কয়েকজন, আমরা যারা ক্লোজ সার্কেলে ছিলাম বন্ধুরা। তো হঠাৎ করে ওই শহরের একজন ধনাঢ্য ব্যক্তি আসলেন, ধনাঢ্য বাঙালি, তার কয়েকটি দোকান আছে, গ্রোসারি স্টোর, এটা সেটা। সো তিনি রিচ, তো রিচ হিসেবে তাকে সবাই জানেন। তো তিনি এসে আমাদের আলোচনায়, পুরো আলোচনাটি পাননি, অংশবিশেষ পেয়েছিলেন, আর সে অংশবিশেষে কয়েকবার জিন শব্দটি শুনেছিলেন। তো
তো শুনবার কারণে তার মনে হয়েছিল তার এখানে একটি বক্তব্য দেওয়া খুব প্রয়োজন। না হলে তিনি যে বিশিষ্ট ব্যবসায়ী সেটা তো প্রমাণ হয় না, বিশিষ্ট বুদ্ধিজীবী তো হওয়া লাগে ব্যবসায়ী কি, তাই না? তো তাই তিনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, জিন কথাটি সত্যি, জিন বিষয়ে কারো দ্বিমত থাকার কোনো কারণ নেই, কারণ জিনের কথা কোরআনে আছে। তো এই চলে আমাদের আর কি। তো যাই হোক, এবার মূল গল্পে ফিরে আসি, মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আজকাল বেশ কিছু ইউটিউবার বেরিয়েছেন, তারা নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এবং কারো কারো টক শো প্ল্যাটফর্ম আছে সেখান থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছেন। তারা অনেকেই নিজেকে রাজনীতি বিশ্লেষক, আলোচক ইত্যাদি ইত্যাদি বলে পরিচয় দিয়ে থাকেন। অন্যরাও তাদেরকে এইসব নামে আখ্যায়িত করে থাকেন এবং কারো কারো নামের আগে আবার সিনিয়র যুক্ত হয়, যেটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব হাস্যকর মনে হয়। কোনো লোক কোথাও কয় বছর ছিলেন, কত বছর সেখানে বিচরণ করেছেন, প্রতি বছর কিন্তু তার একটি করে বছর পাস হচ্ছে। আর হ্যাঁ, আমাদের দেশে প্রচলিতভাবে এটিকে সিনিয়রিটি বলা হয়। তো সিনিয়রিটি তখনই গুরুত্বপূর্ণ যখন কোনো জায়গায় যিনি আছেন তিনি ওই জায়গা থেকে কিছু শিখছেন, প্রতিনিয়ত নিজেকে আপডেট করছেন, তার ঝুলিতে, তার পোর্টফোলিওতে কিছু যুক্ত হচ্ছে, তখন আমরা এটাকে সিনিয়রিটি গণ্য করতে পারি। কিন্তু বাংলাদেশে কিন্তু বিষয়টি সেরকম না। দুঃখজনক হলেও এটিই সত্যি, তেত হলেও এটিই সত্যি যে বাংলাদেশে অনেকেই আমাদের অনেক জায়গায় অনেক বছর কাটে। আমরা যদি শিক্ষকতা করি সেখানে একটা স্কুলে অনেক বছর কাটাই, 25-30 বছর। কেউ যদি সরকারি চাকরি করে একটা দপ্তরে অনেক বছর কাটান। সব জায়গায় অনেক বছর কাটালে আমাদের নামের সঙ্গে একটি তকমা জুড়ে যায়, সিনিয়রিটি। আর নিজেকে আমরা সিনিয়র বলে পরিচয় দিই। তো যদিও সর্বক্ষেত্রে বিষয়টি একই রকম না, আর সেইটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে শুধুই বছর পার হয়েছে, প্রতি বছর একটি করে গিয়েছে, জীবন থেকে একটি করে বছর হায়াত কমেছে, টোটাল হায়াত থেকে আয়ু কমেছে, এটি হয়ে থাকে লাভ। কিছু অর্জন, কিছু শেখা, পোর্টফোলিওতে কিছু জমা হওয়া, খুব বেশি লোকের ক্ষেত্রে বাংলাদেশে এটি ঘটে না। আগে যদি ঘটতো 40, 50, 60 বছর, 70 বছর আগে, আজকাল ঘটে না, এটি রেয়ার কেস। সময় নষ্ট করি আমরা বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের পোর্টফোলিওতে কিছু জমা হয় না, কারণ আমরা কিছু শিখতে চাই না। বাঙালি শিক্ষা বিমুখ জাতি হিসেবে আমরা গণ্য হয়েছি অনেক বছর থেকে। আমাদের এই চলছিল আসলে। তো এর ভিড়েও ওই যে বলছিলাম, ইউটিউবাররা, তারপর কেউ কেউ সাংবাদিকও বলে থাকেন নিজেকে, তারা নামের আগে সিনিয়র জুড়ে নিয়েছেন। তো অনেকেই তাদের সম্বোধন করার সময় বলছেন, শুনছি, সিনিয়র অমুক, সিনিয়র সাংবাদিক অমুক ভাই, অমুক সাহেব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো ভালোই, তারা হয়তো বিষয়টি এনজয় করেন, তো ভাল লাগে তাদের কাছে শুনতে আর কি। সবাই তাদের সমীহ করছে সিনিয়র। তো এই সিনিয়র সাংবাদিকেরা, আমি তাদেরকে অবশ্য ব্যক্তিগতভাবে সাংঘাতিক বলতে পছন্দ করি। তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের নলেজ, তাদের এক্সপার্টিস, তাদের স্কিল নিজস্ব এরিয়ায় খুব বেশি দেখতে পাই না। তো অবাক হই তখন, যদিও তাদের কাছ থেকে কিছু শিখতে পারবো বলে তাদের চ্যানেলে ঢুকি, তাদের টক শো প্ল্যাটফর্মে মাঝে মধ্যে ঢুমারি, কিছু শিখবো। কিন্তু শিখবো কি, তাতে করে ভয় হয়ে যায়, মনে ভয় জাগে যে আমি যা জানি তা কিছু ভুলে যাই কিনা সেগুলো শুনবার পর। সেই ভয়ে তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে আসি। অনেকের ক্ষেত্রে এটি চলছে। তো এর মধ্যে তাকে নিয়ে আগেও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, মঞ্জুরুল আলম পান্না। তো তার পরিচয় অনেকেই দিয়ে থাকেন যে তিনি সাংবাদিক, বা তার ঘাটাঘাটি করে যতটুকু জানা যায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করেছেন, ডিইউ থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন সাবজেক্টে পড়াশোনা করেছেন বলে জানা যায় আর কি। কিন্তু আমি আগেও একটা ভিডিওতে বলেছি, তার যে আমি লেখাপড়ার দৌরাত্ম্য দেখি, ভাষাটি পর্যন্ত ভালো করে শেখেননি, ইংরেজির কথা বাদ, বাংলাটিও ভালো করে শেখেননি, বাংলা শব্দ ভুলভাল ব্যাখ্যা করছেন, ভুলভাল বলছেন। বাঙালির বাংলা কলোকেশন শিখতে হয় না আলাদা করে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে, কলোকেশন বলে ইংরেজিতে একটি কথা আছে, অর্থাৎ কোন শব্দকে আমি কোথায় বসাবো, কোন শব্দ কার পাশে বসবে, এটি নির্দিষ্ট করা আছে ইংরেজি ভাষায়। অন্যান্য ভাষায়ও আছে এটি। মাতৃভাষা বলে আমরা টের পাই না, আলাদা করে বিষয়টি নিয়ে আলোচনা করি না, কিন্তু ইংরেজি হলে কিন্তু আলোচনা করতে হয়। কলোকেশন একটি ব্যাপার আছে। তো এই পান্না সেটি জানেন না, কখনো শিখেননি, না বাংলা না ইংরেজিতে, তার এগুলো জানা নেই। আর এত ভুলভাল বাংলা বলেন এবং বাংলা শব্দকে মিস ইন্টারপ্রিট করেন এবং মানুষকে ভুল বোঝান, যে আমি দোস্তের মতো বিচলিত হয়ে পড়ি যে এরকম লোক যদি আলোচক হন, বিশ্লেষক হন, তাহলে আমাদের বিশ্লেষণের কী দশা হবে, আমাদের রাজনীতির কী দশা হবে, অন্যান্য বিষয়ের কী দশা হবে, এরকম বিশ্লেষক যদি বাংলাদেশে থাকে। আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম, গুরুত্ব বিবেচনায় আবার সেই পয়েন্টটি রিপিট করছি। আমার চ্যানেলে পান্না সম্পর্কে ভিডিওটি আছে, কারো যদি দেখতে হয় দয়া করে দেখে নেবেন। সেই ভিডিওতে পান্না ভারতের পররাষ্ট্র সচিবের একটা বক্তব্যকে উদ্ধৃত করে কথা বলছিলেন, বিক্রম মিশ্রিকে। তো তখন বলছিলেন যে বিক্রম মিশ্রি বক্তব্য রেখেছিলেন এইভাবে যে তিনি বাংলাদেশে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক এবং
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারের সঙ্গে তারা কাজ করবে ইন্ডিয়া, এরকম আশাবাদ ব্যক্ত করছে। তো নির্বাচনের ক্রাইটেরিয়াগুলোর কথা বলছিলেন বিক্রম মিস্ত্রি, যে সেটা হতে হবে অন্তর্ভুক্তিমূলক। তিনি ইংরেজিতে বলেছিলেন ইনক্লুসিভ। তো পান্না তার বক্তব্য কোট করে কথা বলছিলেন। তো পান্না বলছিলেন যে বিক্রম মিস্ত্রি বলেছেন যে আমাদের এখানে একটি নির্বাচন লাগবে, যে নির্বাচনটি হবে ইনক্লুসিভ। তো ইনক্লুসিভ যেহেতু বিক্রম মিস্ত্রি মেনশন করেছিলেন, পান্নার সেটি কপি করতে কষ্ট হয়নি। তো পান্না বলছিলেন যে তিনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন। তো এখন আবার আমাদের মতো যারা কম লেখাপড়া জানি দর্শক, আমাদের বুঝবার খাতিরে তিনি বলছিলেন যে আসলে প্রিয় দর্শক, ইনক্লুসিভ কথাটি ব্যাখ্যা হলো এই, এর বাংলা হলো অন্তর্ঘাতমূলক। একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় দর্শক। ইনক্লুসিভকে পান্না বলছিলেন অন্তর্ঘাতমূলক। অন্তর্ঘাতমূলককে আবার ব্যাখ্যা করছিলেন খুবই কাইন্ড পান্না। পান্নার মনে হচ্ছিল এই বাংলাটিও তো অনেকের জন্য কঠিন হতে পারে। তাই সেই সাংঘাতিক বিশ্লেষক, আলোচক, যেই নামে আখ্যায়িত করি না কেন, সেই পান্না বলছিলেন যে অন্তর্ঘাতমূলক মানে হলো সবাইকে নিয়ে, কাউকে বাদ না দিয়ে, এটাকে বলা হয় অন্তর্ঘাতমূলক। ভেবে দেখুন একবার প্রিয় দর্শক, অন্তর্ঘাতমূলকের ইংরেজি হলো সাবোটাজ। অর্থাৎ সাবোটাজ মানে হলো ভেতর থেকে, অন্তর থেকে কাউকে ক্ষতি করা, কোনো সিস্টেমকে, কোনো কিছুকে ক্ষতি করা ভেতর থেকে, বাইরে থেকে না, এক্সটার্নাল কোনো ফোর্স না, ইন্টারনাল এলিমেন্ট সেটার জন্য দায়ী হয়, পারপাসলি ক্ষতি করা হয়, হার্ম করা হয় কোনো কিছুকে। তো সেটাকে আমরা বলি অন্তর্ঘাতমূলক কাজ, ইংরেজিতে বলি সাবোটাজ। তো সেই সাবোটাজকে ইনক্লুসিভের বাংলা বানিয়ে ব্যাখ্যা করছিলেন বাংলা এবং ইংরেজি দুই ভাষায়। তো আরও বিভিন্ন সময় তার ভিডিওতে দু একবার ঢু মেরেছি, থাম্বনেল আকর্ষণ করেছে, কারণ এমন সব চাঞ্চল্যকর কথাবার্তা বলছেন আজকাল গত কয়েক মাস থেকে, যে মাঝে মধ্যে ক্লিক না করে পারা যায় না। তো দেখবার চেষ্টা করছিলাম যে কোন শয়তানি করছে পান্না এখন, তার শয়তানি টের পাওয়ার জন্য আসলে মাঝে মধ্যে ঢুকি। তো বাংলা শুনলে আর সহ্য করতে পারি না, বেরিয়ে যাই, ভুলভাল বাংলা, ভুলভাল ইংরেজি, যাতে অবস্থা তার লেখাপড়ার। তো তার অনেক ফ্যান ফলোয়ার আছেন। তো আমি জানি না, আমার তাদের জন্য খুব আফসোস হয়, মায়া হয়। আমার সেই ভাই বোনেরা যারা পান্নাকে পছন্দ করেন, তাদের হয়তো খারাপ লাগবে শুনতে, কিন্তু পান্নার লেখাপড়ার দৌড় কিন্তু এইটুকুই। তো এরকম না হয়ে যায় যে আপনাদের লেখাপড়া ভুলিয়ে দেয় পান্না আপনাদের, দয়া করে একটু সাবধানে থাকবেন এই বিষয়ে। তো পান্না এইভাবেই কথা বলছেন, এরকমই শেখাচ্ছেন লোকজনকে। তো গত কয়েকদিন থেকে তার সেই উৎপাত অনেক বেড়ে গিয়েছে। আর পান্না বিশেষভাবে মনে হয় কোনো এজেন্ডা দিয়ে মাঠে নেমেছেন, তার এজেন্ডা আছে। সেই এজেন্ডা হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা, যেইভাবে পারা যায় তার সরকারকে হেয় করা, এবং ব্যক্তি ইউনূসকে ছোট করা, খাটো করা, ডিমিন করা, ডিগ্রেড করা, ডেমোনাইজ করা পান্নার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য। প্রিয় দর্শক, তার চ্যানেলে আপনারা যদি একটু ঢু মারেন, মানচিত্র এবং থাম্বনেল দেখে পছন্দ মতো দু চারটা ভিডিও দিয়ে 1 মিনিট করে দেখে ফেলেন, সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাবেন যে তার একমাত্র এজেন্ডা হলো অধ্যাপক ইউনূসকে ছোট করা। এইটাই তার কাজ। আমার কাছে, আমি সুস্পষ্টভাবে এই সিদ্ধান্তে এসেছি যে পান্না কারো অ্যাসাইনমেন্ট নিয়েছে, এবং সেইটি সম্ভবত ইন্ডিয়ান রয়ের অ্যাসাইনমেন্ট। মাস গেলে টাকা পায়, ফ্যান ফলোয়ারও কিছু জুগিয়েছে, সেখান থেকে কিছু টাকা আসে, আর এর বাইরে ইন্ডিয়া থেকে থেকে টাকা পায়। আই এম কোয়াইট শিওর অফ দ্যাট, কোনো ডাউট নেই আমার এই বিষয়ে। যেভাবে কথা বলছেন পান্না, আবার বলছেন আলোচক, তিনি আলোচনা করেন, সমালোচনা করেন, সেখানে শুধু শুধু খারাপ জিনিসগুলো তুলে ধরা হয়, এবং যেগুলো বানোয়ার, মেড আপ, 100% মেড আপ কথাবার্তাগুলো বলছেন, মেড আপ এলিমেন্টস নিয়ে এসে সেগুলো এক্সপ্লেন করছেন, বিশ্বাসযোগ্য করবার চেষ্টা করছেন মানুষের কাছে, যাতে অধ্যাপক ইউনূস ছোট হন, তাকে নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কনফিউশন সৃষ্টি হয় বিভিন্ন পর্যায়ে। এই চেষ্টা নিরন্তরভাবে করে যাচ্ছেন পান্না। তো আজ আমি আমার এই ভিডিওতে কয়েকটি থাম্বনেল দেখছিলাম। তো থাম্বনেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। থাম্বনেলের ভাষা শুনলে সেখানে কি লেখা আছে সেটি যদি আপনারা একটু শুনেন, তাহলে বুঝে যাবেন পান্না আসলে কি চাইছে। পান্নার আজকের থাম্বনেলের কথাই যদি বলি, আজকে 8 ঘন্টা আগে এই থাম্বনেল বা এই ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে থাম্বনেলের ভাষা, মানচিত্র বদলে দিতে পারেন ইউনূস, মানচিত্র বদলে দিতে পারেন ইউনূস সাহেব, নির্মম পরিণতির দিকে যাচ্ছেন। তো সেখানে অনেক কথা বলেছেন অধ্যাপক ইউনূস কতটা খারাপ জায়গায় পৌঁছে যাবেন, কতটা অপমানিত হবেন, কতটা অপমানিত ইতিমধ্যে হয়েছেন, তার লজ্জা নেই, ছি 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 বলছিলেন, এরকম অপমানও মানুষের হতে পারে, এইসব বলছিলেন। 12 দলীয় জোটের একটি বিবৃতি সাংবাদিক সম্মেলনে আজই সন্ধ্যায় তারা দিয়েছিল। অধ্যাপক ইউনূসের জাপানে যে একটি বক্তব্য তিনি রেখেছিলেন বিএনপিকে কেন্দ্র করে, যে বিএনপি ছাড়া আর কোনো দল এই মুহূর্তে নির্বাচনের জন্য অত তোড়জোড় করছে না, এই কথা বলবার কারণে 12 দলীয় জোট থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে আজ। খুব ইন্টারেস্টিং, বিএনপির শরীর হয়ে তারা বিজ্ঞাপনটি দিয়েছে 12 দলীয় জোট।
তারা আর এই জোটের প্রধান শক্তি হলো জাতীয় পার্টি, আপনাদের জানা আছে প্রিয় দর্শক। তো তারা এখন চাইছিল যে আমাদের তো প্রতিষ্ঠিত হওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছে, এনসিপি আমাদের রাজনীতি ডিফিকাল্ট করে তুলেছে, যেমনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্যান্য দলগুলোর রাজনীতি ডিফিকাল্ট করে তুলেছিলেন। নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে জিয়াউর রহমান বলেছিলেন, আল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। সেই কথা অনেক দিন মানুষের চিন্তার খোরাক জুগিয়েছে, মানুষ আলোচনা করেছে, সমালোচনা করেছে সেই কথা নিয়ে, সেই লাইন। তো সেই লাইনটি আমার মনে পড়ে গেল আজ, এবং মনে হলো যে 12 দলীয় জোট, বিশেষভাবে জাতীয় পার্টি লিড দিচ্ছিলেন যিনি, যার স্বাক্ষরে এই বিবৃতি গিয়েছিল, তিনি ছিলেন জোট প্রধান, 12 দলীয় জোট প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তার স্বাক্ষরিত সেই বিবৃতি। তো মোস্তফা জামাল বাকি 11 জনকে সঙ্গে নিয়ে, 11 দলের একজন করে 11 জন সঙ্গে নিয়ে মোস্তফা জামাল হায়দার হয়তো চাচ্ছিলেন যে বিএনপির একটু সিম্প্যাথি ড্র করা যায় কিনা, তাহলে বিএনপির সহযোগিতায় এই মুহূর্তে তাদের যে অবস্থা, তাদের পায়ের নিচে মাটি নেই, তারা স্বৈরাচারের দোসর হিসাবে পরিগণিত হয়েছেন, এবং আসলেই হাসিনার পুরো সময়টাতে তারা হাসিনাকে সমর্থন দিয়ে গিয়েছেন একটি বিরোধী দল সেজে। তো যাই হোক, তাদের নাটক অনেক হয়েছে, মেগা নাটক ছিল, বিভিন্ন সিরিজে বিভক্ত, সেগুলো লম্বা সিরিজ ছিল, 50 এপিসোড 100 এপিসোডের বিভিন্ন নাটক ছিল। তো সেই নাটক তারা অনেক ভালোভাবে মঞ্চস্থ করেছিলেন, বাট এখন তারা সেটার মূল্য দিচ্ছেন। তো অনেক কিছু হচ্ছে তাদের উপর, জিএম কাদেরের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, যদি আমি এটার পক্ষে নেই, যারা এটা করেছেন আমি নিন্দা করছি তাদের, বাট হচ্ছে এগুলো, তারা সাফার করছেন। তো তারা হয়তো তাদের সাফারিংস থেকে বাঁচবার চেষ্টা করছেন, কিছুটা ঘুচাবার চেষ্টা করছেন এই বিএনপিকে প্রশংসা করে বা তাদের পক্ষে বিবৃতি দিয়ে। তো যাই হোক, হতে পারে সেটি। তো সেই সব কিছুকে কেন্দ্র করে পান্না কথা বলছিলেন, আর কথা বলবার উদ্দেশ্য একটাই ছিল, অধ্যাপক ইউনূসকে ছোট করা। বলছিলেন এই 12 দলীয় জোট আপনাকে কি বললেন, এটা বললেন, ওটা বললেন, কি লজ্জার আপনাকে এগুলো বলা, কি লজ্জার। তো পান্না ভুলে গিয়েছে, কোনো সম্মানী লোককে কেউ যদি অসম্মান করে পারপাসলি, হীন উদ্দেশ্যে, মিসচিভাস ইন্টেনশন নিয়ে, দুরভিসন্ধি নিয়ে, তাহলে সেই লোক ছোট হন না, যারা করে তারা ছোট হয়। তারা এতই ছোট হয় যে তারা ছাগলের চাইতে বেশি ছোট হয়ে যায়। কথায় আছে যে বেশি বাড়লে, বেশি বড় হলে ঝড়ে পড়ে যায় কেউ, আবার বেশি ছোট হলে ছাগল মুড়িয়ে খায়। তো ছাগলের সাইজ ছোট, তাই ছাগলের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখন ওই ছাগল প্রকৃতির লোকেরা, যারা এরকম সম্মানী লোককে সম্মান করতে জানেন না, অসম্মান করে কথা বলেন, সমালোচনা করতে পারবেন, তাদের অধিকার আছে। প্রিয় দর্শক, আমাকে ভুল বুঝবেন না, আমার কথা থেকে কারো মনে হতে পারে আমি কি ইউনূসের সমালোচনা চাই না, ইউনূসকে সমালোচনার ঊর্ধ্বে, না, মোটেই না। তার সমালোচনা হতে পারে, আমি নিজেই করি, আমি তার সমালোচনা করে আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে একাধিকবার, এবং উপদেষ্টাদের তদন্ত চেয়েছি আমি কারো বিরুদ্ধে, তারা দুর্নীতি করেছে কিনা, দুর্নীতির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এটি প্রমাণ করা হোক, তদন্ত করা হোক, আমি চেয়েছি। সো আমি কাউকে আনকন্ডিশনাল এরকম সাপোর্ট দিতে রাজি নই, লয়্যালটি শো করি না। ইউনূস কোনো ব্যতিক্রম নন, তার ব্যাপারে করবো না। বাট তারও সমালোচনা হতে পারে, সমালোচনা হতে হবে, সেটি আলোচনাটি সমান হতে হবে। তার যদি কোনো ভালো কাজ থাকে তার সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি তুলে ধরতে হবে। খারাপ কিছু তিনি করলে সম্মান রেখে কথা বলে সেইটার থেকে তাকে বিরত রাখতে আমরা চেষ্টা করব। তাকে আমরা বলবো, মিস্টার ইউনূস, আপনার এই চিন্তাটি রং, আপনি এটি করতে পারেন না, এটি আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, আপনি কিভাবে করতে চান আমাদের বুঝিয়ে বলুন, আমরা শুনতে চাই। একটা লাইন থাকতে হবে, একটা মাত্রা থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে। কিচ্ছু নেই এই মূর্খগুলোর, এই ছাগলের 3 নম্বর বাচ্চাগুলোর কিচ্ছু নেই। তারা শুধু ডিমিন করছেন এরকম একজন বিশ্ববরেণ্য ব্যক্তিকে। পান্নার কথা বলছিলাম, পান্না বিশেষভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে পান্না। তো এই তো বলছিলাম আজকের থাম্বনেলের কথা, আজকের থাম্বনেলে পান্না কি কি বলেছিলেন, আর সেখানে ইন্টারেস্টিংলি অতিথি করে এনেছিলেন বিশিষ্ট মূত্র এবং থুতু বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির বিএনপির বিশিষ্ট মূত্র এবং থুতু বিশেষজ্ঞ, সাম্প্রতিককালে মূত্র এবং থুতু বিষয়ে কথা বলে যিনি থিসিস লিখেছেন এই বিষয়ে এবং বিশ্বখ্যাতি অর্জন করেছেন। আরেকজন বিশ্ববরেণ্য পেলাম আমরা, মূত্র বিশেষজ্ঞ এবং থুতু বিশেষজ্ঞ, আমাদের দুধু ভাই, সেই শামসুজ্জামান দুধু ভাইকে নিয়ে এসেছেন অতিথি করে। সো প্রিয় দর্শক, যোগসূত্রটি লক্ষ্য করুন একটু, দুধু ভাইকে নিয়ে এসে বিএনপির সিম্প্যাথি প্রতি প্রকাশ করছেন, বারবারই বলছিলেন আপনারা এই হয়েছে, আপনাদের সেই হয়েছে, আপনাদের দলকে উল্লেখ করে এরকম কথা বললেন। বারবারই বোঝা যাচ্ছিল যে তিনি দুধুদের ইনস্টিগেট করবার চেষ্টা করছিলেন, প্ররোচিত করবার চেষ্টা করছিলেন, প্রভোগ করবার চেষ্টা করছিলেন, তারা যাতে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানে যান। বারবারই পান্না সেই চেষ্টা করছিলেন। তবে দুধু ভাই আজকে নরম সুরেই কথা বলেছেন, যদিও কথাবার্তা বেসামাল, অসংলগ্ন ছিল, এবং তার রাজনৈতিক প্রজ্ঞা, তার নলেজ, সবকিছু নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি শুরুতেই অত্যন্ত শিশুতোষভাবে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে সবকিছু করে দিতে পারে, একটি নির্বাচন হয়ে যায়,
10 মাস ওইটি হলো না। তো এই দুধু ভাইকে, তিনি তো আর এখন দুধু খান না, অনেক বড় হয়েছেন। তো এই দুধু ভাইকে আমি কি করে বোঝাই যে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক না? তত্ত্বাবধায়ক সরকারের কাজই ছিল ওটা, এবং একটি সরকার ফাংশন করেছে সেই সরকারের আগে, সব কিছু সিস্টেমে ছিল, সব কিছু জায়গায় ছিল, এভরিথিং ওয়াজ ইন প্লেস। ঠিক সেই মুহূর্তে একটি সরকারের পরিবর্তন ঘটবে, বিশ্বাসযোগ্য কোনো একটি পার্টি এসে নির্বাচন করবে কারো নেতৃত্বে। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নির্বাচনের বাইরে কিচ্ছু না। আর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে জন ইচ্ছার প্রতিফলন হিসেবে। লাখো কোটি মানুষ সেদিন চেয়েছিলেন যে এমন কেউ আসুক ক্ষমতায় যিনি বাংলাদেশের খোল নলচে পাল্টে দেবেন। দুর্বৃত্তদের রাজনীতি, দুর্নীতিপরায়ণদের রাজনীতি, মিথ্যাবাদীদের রাজনীতি, প্রতারকদের রাজনীতি, রাজনীতির নামে যারা জাতিকে বিভ্রান্ত করেছে, প্রতারণা করেছে গত 53-54 বছর, সেই তথাকথিত রাজনীতিবিদেরা, সেই চোরেরা, সেই বাটপারেরা, সেই মিথ্যেবাদীরা, সেই প্রতারকেরা, সেই প্রতারকদের রাজনীতি যাতে আর ফিরে আসতে না পারে, এই জন্যে অধ্যাপক ইউনূস চেয়েছিলেন যে কিছু সংস্কার করে এবং ফেসিবাদীদের, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার করে তারপর নির্বাচন দেবেন। সেই জন্য তিনি সময় নিতে চাচ্ছিলেন, এবং এমন না তিনি কিচ্ছু বলেননি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন 2026-এর জুনের পরে কোনোভাবেই যাবে না, এর মধ্যে সমস্ত সংস্কারমূলক কাজগুলো শেষ করা হবে, হাসিনার এবং তার দলের বিচার হবে, যারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন, এই সব কিছু করে তারপর নির্বাচন হবে বলে দিয়েছেন তিনি। হ্যাঁ, ডেট বলেননি। ডেটের জন্য এত পাগল কেন আমাদের হতে হবে? আমরা তো সেই চোর, আমরা তো সেই দানব, আমরা তো সেই দুর্বৃত্ত যাদের দ্বারা জনগণ আগে শাসিত এবং শোষিত হয়েছিল। আমরা আগেও মিথ্যে বলেছিলাম জনগণকে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা গণতন্ত্র দিব, আপনাদের মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা দেশের এই পরিবর্তন করব, ওই পরিবর্তন করব, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, সুইজারল্যান্ড বানাবো, ফিনল্যান্ড বানাবো। আমরা কি রেখেছি সেই কথা? আমরা তো মিথ্যেবাদী। আমরা প্রত্যেকে ক্ষমতায় গিয়ে রাতারাতি বাড়ি, গাড়ি, সম্পত্তি, বিদেশে অর্থ পাচার সব করেছি। কে করিনি? যারা এখন বড় বড় কথা বলছি, আমি বিএনপির মির্জা আব্বাসকে কোট করবো, এখন আমি বাধ্য হচ্ছি। মির্জা আব্বাসের গলা আজকাল খুব বেড়ে গিয়েছে, চড়ে গিয়েছে। মির্জা আব্বাসদের স্মরণ করিয়ে দিতে চাই, কোন আরাদিনের চালাক বলে ব্যাংকের মালিক হয়েছেন মির্জা আব্বাস। হ্যাঁ, নাম মির্জা অনেকের বিভ্রান্তি হতে পারে, কনফিউশন হতে পারে যে নিশ্চয়ই মির্জা বংশের লোক। সে অয়ময়ের মির্জা কিন্তু উনি নন। তার বাবা, আমি ছোট করে বলছি না, তার বাবা ছিলেন খুবই সাধারণ মানুষ, পুরী সিঙ্গারার দোকানদারি করতেন এবং একটি স্কুলের দপ্তরি ছিলেন। তো বাবা কোন গুপ্তধন রেখে গেলেন যে মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক হবে? আজকেও দেখলাম যে তাদের এই পারবিকে তাদের 600 কোটির উপরে লাভ হয়েছে ঢাকা ব্যাংকের। বেশ ভালো লাভ করছে, ভালো করছে অর্থনীতিতে ঢাকা ব্যাংক। সেই ঢাকা ব্যাংক হলো কি করে? এ তো আলাদিনের চেরাগ ছাড়া সেই দপ্তরির ছেলের, সিঙ্গারা পুরি বিক্রেতার ছেলের একটি ব্যাংক হয়ে যাবে, অসম্ভব ব্যাপার এটি। আরো উচ্চ কণ্ঠে কথা বলছেন আঙুল উঁচিয়ে উঁচিয়ে, কারণ তারেক রহমান লন্ডন থেকে আঙুল উঁচিয়েছিলেন, এখন সবাই সেটি শুরু করেছে, ট্রেন্ড হয়ে গেছে বিএনপির রাজনীতি। আমির খসরু মাহমুদ চৌধুরী আঙুল উচকাচ্ছেন, আঙুল উঁচিয়ে কথা বলছেন, ভয়ঙ্কর ফাজলামো। আমির খসরু মাহমুদ চিটাগংয়ের খুলশি এলাকার পাহাড় সব কেটে ধ্বংস করেছেন, পরিবেশ নষ্ট করেছেন, রাতের আধারে পাহাড় কেটে সেখানে হাউজিং করেছেন, প্লট বানিয়েছেন, সব কিছু করেছেন, যার দুইজনের নামই আমি এই পর্বে নিলাম, আর বেশি বাড়াবো না কথাটা। সো এই যখন তাদের অবস্থা, সেখানে পান্না, এই মঞ্জুরুল আলম পান্না ওরফে পান্ডা, অনেকে তাকে পান্ডা বলতে পছন্দ করেন, একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগ পান্ডা। তো এই ছাত্রলীগ পান্ডা দুধু ভাইকে তুলে এনে কথা বলছিলেন, আর দুধু ভাই তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য গুলিয়ে ফেললেন এবং আরও অপ্রাসঙ্গিক অনেক কথা বললেন, বেসামাল অনেক কথাবার্তা বললেন, তবে টোন ঠান্ডা ছিল। তো পান্নার আরও কিছু থাম্বনেইলের বিষয় শেয়ার না করে আপনাদের সঙ্গে পারছি না। একদিন আগে আরেকটি থাম্বনেইল পান্নার, ছি প্রধান উপদেষ্টা, ডক্টর ইউনূস সুস্থ আছেন তো? 9 দিন আগের আরেকটি, ডক্টর ইউনূসের সিদ্ধান্তে বুড়ো আঙুল সেনাপ্রধানের, অর্থাৎ সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে মুখোমুখি দাঁড় করাবার প্রাণান্তকর চেষ্টা এই পান্ডার। একবার খেয়াল করুন প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের সিদ্ধান্তে বুড়ো আঙুল সেনাপ্রধানের, বৈঠকে কঠিন অবস্থান, 9 দিন আগের এই থাম্বনেইল পান্নার। তারপর সেই ভিডিওতে কিছু প্রশংসা করলেন সেনাপ্রধান নির্বাচনের কথা বলেছেন, গণতন্ত্রের উত্তরণের কথা বলেছেন। যদিও এই মূর্খ ছেলেটি, অর্ধশিক্ষিত ছেলেটি জানে না যে সেনাপ্রধানের এসব কথা বলবার অধিকার নেই, এটি রাজনৈতিক বক্তব্য, সেনা আইনের লঙ্ঘন, শাস্তিযোগ্য অপরাধ তিনি করেছেন। এই মূর্খটি তা জানে না, জানবার কথা না, কারণ বাংলায় যে ভালো করে শিখেনি, সে কি করে জানবে এগুলো? আচ্ছা, আরেকটি থাম্বনেইল, 150 কোটি টাকা কার পকেটে, সন্দেহজনক লেনদেনে ডক্টর ইউনূস। এইসব বিষয়ে কোথাও কোনো প্রমাণ হয়নি,
কিচ্ছু হয়নি, কেউ কোথাও ধোয়া তুলে আর পান্নার মতো পান্ডারা এগুলো নিয়ে কথা বলে এবং থাম্বনেল বানিয়ে ফেলে বিশিষ্ট বক্তা হয়ে বক্তব্য দেওয়া শুরু করে। 150 কোটি টাকা কার পকেটে? ইউনুস সন্দেহজনক লেনদেনে। অধ্যাপক ইউনুস কি এমনই কাঁচা লোক যে এখনই তিনি সন্দেহজনক লেনদেন করবেন? তার কি এসবের প্রয়োজন আছে? একটি বক্তৃতা দিয়ে যিনি কোটি টাকা পান, বইয়ের রয়্যালটি পান কোটি কোটি টাকা, ওই টাকা খাবার লোক তো নেই তার, তিনি কি করবেন এগুলো দিয়ে? আচ্ছা, আরেকটি থাম্বনেল 5 ঘন্টা আগে, প্রধান উপদেষ্টা ক্ষমা চাইবেন, ফুঁসে উঠছে রাজনৈতিক দলগুলো। পান্না আবার উস্কাবার চেষ্টা করছে, ইনস্টিগেট করবার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোকে অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে, এবং বলছেন প্রধান উপদেষ্টা কি ক্ষমা চাইবেন? এটা পান্নার প্রশ্ন, বাকিরা বলেনি কেউ। এটা গুন্ডাটা বলছে, গুন্ডা পান্না। আরেকটি থাম্বনেল 3 উইকস অ্যাগো, নাটক প্রমাণিত হচ্ছে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ, নাটক প্রমাণিত হচ্ছে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ, সরকারের হাস্যকর বিবৃতি। তিন সপ্তাহ আগে ভিডিওটি দিয়েছে, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, নানাভাবে এনিয়ে বিনিয়ে পান্না এটা বলবার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে টিকিয়ে রাখবার প্রাণান্তকর চেষ্টা করেছে। পান্না ছাত্রলীগ কর্মী ছিলেন এক সময়, তো স্বাভাবিক পান্নাই চেষ্টা করবেন। পান্নার অনেক কষ্ট হচ্ছে, পান্নার বুকটা ফাইটটা যায়, চিন করে ব্যথা হয়ে, এখানে বুঝি আমরা এসব। আবার মাঝে মধ্যে হাসিনার বিরুদ্ধে কথা বলে, দু একটা কথা বলে ফেলে, ইচ্ছা করে বলে যাতে বাজারে টিকে থাকতে পারে। তো এইভাবে কথা বলছিলেন পান্না, আর অসংখ্য ভিডিও এরকম দিয়ে চলেছেন অধ্যাপক ইউনুসকে ছোট করে তার সরকারকে অস্থিতিশীল করবার জন্য প্রাণান্তকর চেষ্টা পান্না চালিয়ে যাচ্ছে। তো পান্নার যে লেখাপড়া, পান্নার মতো লোকরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসায় গৃহভৃত্য হবার যোগ্যতা রাখে কিনা, আই স্ট্রংলি ডাউট ইট। কারণ আমি দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করতে চাই যে অধ্যাপক ইউনুসের গৃহভৃত্যেরা অনেক যোগ্যতা রাখে পান্নার যেতে বেশি, তাদের প্রোফাইল আরও স্ট্রঙ্গার, তারা লেখাপড়ায় আরও ভালো। সে পান্নার মতো লোক গৃহবৃত্ত হতে পারবে না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসায়, আই গ্যারান্টি। কেউ চাইলে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি ব্যবস্থা করবো, ইন্টারভিউর ব্যবস্থা করে দিব। কি ক্রাইটেরিয়া মেনটেন করে অধ্যাপক ইউনুস তার বাসায় গৃহবৃত্ত নিয়োগ করে থাকেন, সেই ক্রাইটেরিয়ায় পান্না যদি ইন্টারভিউ দিয়ে, লিখিত পরীক্ষা দিয়ে টিকতে পারে, সাইকোলজিক্যাল টেস্ট, অন্যান্য অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট, আইকিউ টেস্ট, সব কিছু দিয়ে যদি পান্না টিকতে পারে, তাহলে আমি পান্নার শোতে গিয়ে সরি বলবো। পান্না পারবেন না। পান্নার মতো লোকেরা অধ্যাপক ইউনুসের বাসায় ভৃত্য হবার যোগ্যতা রাখেন না। প্রিয় দর্শক, আমি আগেই বলে নিয়েছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধ্যাপক ইউনুসের সমালোচনা করবার অধিকার সবার আছে এবং করতে হবে। সরকারের সমালোচনা করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমি নিজেও করেছি। কিন্তু তার মানে এই না যে আপনি তাকে ছোট করবেন, যা হয়নি তা বানিয়ে মেড আপ এলিমেন্টস নিয়ে এসে আপনি তাকে ছোট করবেন, হেয় করবেন, ডিমিন করবেন, তাকে ডেমোনাইজ করবার চেষ্টা করবেন। এটি হতে পারে না। আমি বারবার বলেছি, আমি অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, আইন উপদেষ্টাকে বলছি, পান্নার মতো লোকদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তাকে অন্তত পক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে, কার এজেন্ডা বাস্তবায়ন করছে, কার কাছ থেকে টাকা খেয়েছে, কার অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে আছে। করতেই হবে এটি। পান্নার মতো আরও বেশ কয়েকজন আছেন, তাদের নিয়ে আলাদাভাবে কথা বলবো, আগেও বলেছি। তারা সাংঘাতিক, সিনিয়র সাংঘাতিক, তারা বলছেন। তাদেরও লেখাপড়ার যে দৌড় দেখি, লজ্জিত হই। ডিগ্রি বেলায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমার লজ্জা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় আমিও পড়তাম। আমার বিশ্ববিদ্যালয়ে এমন এমন মানুষকে ডিগ্রি দিচ্ছে, ছি। তারা নাকি সাংঘাতিক, সিনিয়র সাংঘাতিক, তাদের বক্তব্য, তাদের লেখাপড়া সাংঘাতিক পর্যায়ে আছে। তো অন্য এক সময় তাদের নিয়ে কথা বলবো, আজকে এই পর্যন্ত শেষ করব। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।